হাসিনাকে তো 40-50 জন মন্ত্রীকে ডিল করতে হইতো অন্তত, এখন 20-21 জনকে তো নিয়ন্ত্রণ করা বা আলাপ আলোচনা করা বা সম্মতভাবে সিদ্ধান্ত নেওয়াটা সহজ। তবে বলে রাখতে হবে যে এই যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, এই প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া জাতিসংঘকে পুনঃ তদন্তে যাবে কি যাবে না, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অন্য কোনো নির্দেশনা যাবে কি যাবে না, তা সম্পূর্ণভাবে 4টা প্রিন্সিপালের উপরে তাদেরকে নিতে হবে। 1 নম্বর হলো নাগরিকদের পার্টিসিপেশন রাখতে হবে, নাগরিকদের ওনারশিপ রাখতে হবে, যে কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পূর্ণভাবে ট্রান্সপারেন্ট হতে হবে। কোন একজন ব্যক্তির সিদ্ধান্ত তিনি সবচেয়ে ভালো মানবাধিকার বুঝেন, তিনি সবচেয়ে ভালো পররাষ্ট্র মন্ত্রণালয় বুঝেন, তিনি সবচেয়ে ভালো স্বরাষ্ট্রমন্ত্রিত্ব বুঝেন, এই ধরনের বাউকাবাজি থেকে বাইরে হতে হবে। বাংলাদেশের নাগরিকরা যারা রক্ত দিচ্ছে, যাদের পরিবাররা ফিরে আসে নাই, যাদের পরিবারদের ফিরে আসার জন্য যারা কন্টিনিউয়াসলি তাদের ক্রিয়েটিভ এনার্জি দিয়ে গেছে, তাদের মনে রাখতে হবে যে এখানে প্রত্যেকটা মানুষের একটা স্টেক হোল্ডার আছে। এরকম সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সব সময় সেটা ট্রান্সপারেন্ট এবং অ্যাকাউন্টেবল থাকতে হবে। ট্রান্সপারেন্ট এন্ড অ্যাকাউন্টেবিলিটি ছাড়া এবং বৈষম্য বিরোধী অবস্থান ছাড়া তারা যে কোনো সিদ্ধান্ত নাগরিকদের বাইরে নেবেন, নাগরিকরা সেটা বিরোধিতা করবেন। বিরোধিতা করার অধিকার একটা গণতান্ত্রিক অধিকার। আর যদি সেই চিন্তা বা আপনাদের কর্মকাণ্ড সেটা যদি প্রকাশ হয় যে গণতান্ত্রিক, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের নাগরিকের গণতান্ত্রিক ভালোবাসা পাবেন। কিন্তু গণতান্ত্রিক ভালোবাসা ঘৃণা পরিণত করতে দিয়ে না। তো সেই জায়গা থেকে আমি মনে করি লাস্ট 3টা কথা বলে শেষ করি। বাংলাদেশ রাষ্ট্রের যে অপরাধ সমূহগুলো শেখ হাসিনার আমলে হয়েছে, সেই অপরাধ সমূহগুলোর শুধুমাত্র অল্প কয়েকজনের প্রতি আমরা যে নজরদারি রাখতেছি, বাংলাদেশের সেটা বন্ধ করতে হবে। 84 জন পুলিশ অফিসার বা 94 জন পুলিশ অফিসারের নাম এসেছে, মাত্র 27 জনকে গ্রেফতার করা হয়েছে। 12 থেকে 13 জনের মতন সেনাবাহিনী কর্মকর্তার নামে অ্যারেস্ট ওয়ারেন্টের একটা প্রক্রিয়া আছে বা চলছে, কিন্তু আসলে তো ইনভলভমেন্ট অনেকে, তাদের অনেকেই এখন চাকরি বাকরিতে যুক্ত আছে। ডিজিএফআই নামক যে সংগঠনটা আছে, যে সংগঠনটার আইনগত ভিত্তি নাই এবং শান্তিরক্ষা মিশনে জাতিসংঘকে যদি বাংলাদেশ পারফর্ম করতে হয়, এই সংগঠনটাকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। শুধুমাত্র নাম পরিবর্তন করে, বিল্ডিং এর কালার চেঞ্জ করে, টিয়া গোলাপি রঙের কালার দিয়ে বন্দীদেরকে আটকায় রাখছেন অন্ধকার ঘরের ভিতরে, সেগুলো তো আসলে রং করছেন পরে বোঝাই যাচ্ছে। কিন্তু এইরকম রং পরিবর্তন করে আসলে পার পাওয়া যাবে না। সর্বশেষ যেটা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং একই সাথে পুলিশের যেসব কর্মকর্তারা আছেন, তাদের একটা স্ট্রং লবি বিভিন্নভাবে বাংলাদেশ সমাজে ফাংশন করছে, যার ফলে বিভিন্ন রকমের মিসইনফরমেশন, ডিসইনফরমেশন আসতেছে। সার্টেন কোয়ার্টার অফ ভিকটিমদেরকে কন্টিনিউয়াসলি এক্সক্লুডেড করা হচ্ছে। এটার একটা কারণ হলো যে এই সকল অপরাধীদের, এই সকল বাহিনীতে ছিল, এই অপরাধীদেরকে এই ভুক্তভোগী, প্রতিবাদী ভুক্তভোগী ব্যক্তিবর্গ চেনেন দেখেই তাদেরকে বাঁচানোর একটা চেষ্টাও আছে, তারা নিজেরাও বাঁচার চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন ও বিচার মন্ত্রণালয় এবং একই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়, 3টা মন্ত্রণালয়কে অচিরেই অবিলম্বে এই জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের উপরে নির্ভর করে নাগরিকদের সাথে আলাপ আলোচনা শুরু করা দরকার। 1। 2 নাম্বার হলো একই সাথে যে ইনভেস্টিগেশন বা বিচার প্রক্রিয়া আদালতে চলছে, সেই আদালতের বিচার প্রক্রিয়া নিয়ে প্রতিনিয়ত প্রেস ব্রিফিং হয়, সেটা মৌখিক হয়। আমরা মনে করি সেটা লিখিত আকারে বিচারালয় থেকে আসা উচিত, কেমন করে কি হচ্ছে, এবং এটা বাইলিঙ্গুয়ালে করা উচিত, বাংলা এবং ইংরেজিতে, যাতে করে নাগরিকরা এক রকমের নজরদারির ভিতরে রাখতে পারেন আদালত, আইন ও আদালতকে। তাদের প্রত্যেকটা কর্মকাণ্ড কোনটা কখন করছে, তাতে করে মানুষেরও ওনারশিপ বাড়বে, পার্টিসিপেশনও বাড়বে, আর যে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির কথা বলা হচ্ছে সেটাও বাড়বে। আর সর্বশেষ লাস্ট কথাটা যেটা বলা দরকার,
যে এটা মনে রাখা দরকার যে ওচার টিম, জাতিসংঘের একটা টিম আসলে এই ইনভেস্টিগেশনটা করেছেন, তাদের আরো ফার্দার ইনভেস্টিগেশনের সুযোগ আছে, তাদের থেকেও হায়ার অথরিটি দ্বারা ইনভেস্টিগেশনের সুযোগ আছে। বাংলাদেশ রাষ্ট্র কেমন করে এই ইনভেস্টিগেশনের তথ্যগুলো নিজেদের জুরিসডিকশনে কগনিজেবল অফেন্স আকারে নেবেন এবং তা বিচার প্রক্রিয়ায় যুক্ত করবেন, তা ভার আপাতত আইন আদালতের উপরে রাখা ভালো এবং নাগরিকরাও সেই ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করতে পারে।